আমন্ত্রণ ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির খবরাখবর নিয়ে নিউজ 24-এর নিয়মিত আয়োজন বিজনেস আওয়ারে। শনি থেকে বৃহস্পতিবার দুপুর 1টায় প্রচারিত হচ্ছে এই অনুষ্ঠান। আয়োজনে থাকছে দেশ বিদেশের ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর এবং খবরের বিশ্লেষণ। এছাড়াও আছে শেয়ার বাজার এবং মুদ্রা বাজারের আপডেট। পুরো সময় জুড়ে আপনাদের সাথে আছি আমি হোসাইন শাহাদাত। বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের মধ্যে 3 দিনের দ্বিতীয় দফা শুল্ক আলোচনা শুরু হয়েছে ওয়াশিংটন ডিসিতে। ইতিমধ্যে শেষ হয়েছে প্রথম দিনের বৈঠক। প্রথম দিন দুই দেশের বাণিজ্য সম্পর্কের প্রায় সব গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান এবং প্রধান উপদেষ্টা তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি এবং টেলিকম বিষয়ক সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব ঢাকা থেকে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন। দুপক্ষের মধ্যে বৈঠক আজ রাত 9টায় আবার শুরু হবে। শুক্রবারও চলবে আলোচনা। ট্রাম্প ঘোষিত 35% অতিরিক্ত শুল্ক কার্যকর হলে মার্কিন বাজারে বাংলাদেশের রপ্তানিতে বড় ক্ষতির আশঙ্কা করছেন রপ্তানিকারকরা। এর বহুমুখী প্রভাব পড়বে কর্মসংস্থান এবং বিনিয়োগেও। তারা বলছেন সরকারকে এই শুল্ক কমিয়ে আনতে আরও দক্ষতার পরিচয় দিতে হবে। রিয়াদ সুমনের রিপোর্টে বিস্তারিত। মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রপ্তানি বছরে $8.5 বিলিয়ন। এই বাজারে বাংলাদেশের প্রধান প্রতিদ্বন্দ্বী ভিয়েতনাম, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া ও ভারত। এরই মধ্যে ভিয়েতনামের জন্য 20% শুল্ক ঘোষণা করেছে ডোনাল্ড ট্রাম্প, যেখানে বাংলাদেশকে গুনতে হবে 35%, ইন্দোনেশিয়ার 32% আর কম্বোডিয়ার শুল্ক 36%। নতুন এই শুল্ক হার কার্যকর হলে মার্কিন মূল্যকে পণ্য প্রবেশে মোট 50% শুল্ক গুনতে হবে বাংলাদেশকে। এতে দেশটিতে কমবে রপ্তানির হিস্সা, যেখানে বড় হুমকি দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ ভিয়েতনাম। রপ্তানিকারকদের আশঙ্কা বাংলাদেশের রপ্তানির প্রায় অর্ধেক যেতে পারে দেশটির দখলে। এতে বছরে প্রায় $3.5 থেকে $4 বিলিয়ন ঘাটতি দেখা দেবে রপ্তানি আয়ে। 50% ট্যারিফ দিয়ে আমরা কিভাবে ব্যবসা করব? এটা তো ব্যবসা, we are going to lose the business। সোজা কথা, 35% কোনোভাবেই আমরা বিয়ার করতে পারবো না। 20% আমরা চাই যে 20% পর্যন্ত নেমে আসুক, অথবা ম্যাক্সিমাম যদি 25%, এর উপরে গেলে আমাদের ব্যবসা করা ডিফিকাল্ট। এমন হলে ক্ষতির মুখে পড়বে অনেক পোশাক কারখানা, কাজ হারাবে হাজারো পোশাক কর্মী, যার প্রভাব পড়বে সার্বিক কর্মসংস্থানের বাজারে। ব্যবসায়ীরা বলছেন অন্ধকারে রেখে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা চালিয়েছে সরকার, যেখানে পুরোপুরি ব্যর্থ সরকারি কর্তারা। ভিয়েতনাম অনেক সফল, এরা একেবারে প্রথম ডে 1 থেকে তারা নেগোসিয়েট শুরু করেছে এবং তারা সাকসেসফুলি নেগোসিয়েট করে একটা পর্যায়ে এসছে। আমাদের নেগোসিয়েশন কোয়ালিটি ইমপ্রুভ করতে হবে। আমাদের নেগোসিয়েশন ডেফিনেটলি ওয়ে নট ভেরি গুড, আমাদের নেগোসিয়েশন অত ভালো না। শুল্ক কমাতে কি শর্ত মানতে হবে সে বিষয়ে এখনো পরিষ্কার না করলেও জানা যাচ্ছে বিভিন্ন দেশের সাথে যুক্তরাষ্ট্রের বাণিজ্য নীতি মানতে বাধ্য করতে চায় বাংলাদেশ সহ শুল্ক আরোপ করা দেশগুলোকে। চিঠিতে যেটা উল্লেখ করা হয়েছে যে বাজারটা খুলতে হবে, যে বাংলাদেশের বাজারে যুক্তরাষ্ট্রের ব্যবসা প্রবেশের ক্ষেত্রে নানান রকম বাধার সম্মুখীন হতে হয়। সেই বাধাগুলি যদি দূর করা হয় তাহলে এই 35 সংখ্যাটা বদলাতে যুক্তরাষ্ট্র প্রস্তুত আছে, সেই ধরনের একটা আশ্বাস চিঠির শেষ প্যারাগ্রাফে আছে। শুল্ক ইস্যুতে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা করতে বাণিজ্য উপদেষ্টার নেতৃত্বে প্রতিনিধি দল এখন অবস্থান করছে ওয়াশিংটনে। রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা। দর্শক, যুক্তরাষ্ট্রের যে নতুন শুল্ক আরোপে আসলে দেশের রপ্তানি খাতে একটি বড় ধরনের দুশ্চিন্তা তৈরি হয়েছে। আমরা প্রতিবেদনও দেখছিলাম, ব্যবসায়ীরা বলছেন যে এতে আসলে তারা রপ্তানি বাজার হারাতে পারেন, প্রতিযোগিতার সক্ষমতা কমে যেতে পারে এবং সেটির প্রভাব কিন্তু বাংলাদেশের যে পোশাক খাত এবং কর্মসংস্থানের বাজারেও কিন্তু পড়বে এমন শঙ্কা জানাচ্ছেন। আলোচনা এখনও চলছে, সে আলোচনা কতটুকু ফলপ্রসূ হবে সেটি দেখার জন্য আমাদের আরও হয়তো কয়েকটা দিন অপেক্ষা করতে হবে। ব্যবসায়ীরা আসলে কি ভাবছেন আমরা একটু এই বিষয়ে আলোচনা করতে চাই। আমাদের সাথে যুক্ত হয়েছেন পোশাক খাতের রপ্তানিকারক এবং বিজিএম-এর সাবেক পরিচালক মহিউদ্দিন রুবেল। জনাব মহিউদ্দিন রুবেল, আপনাকে স্বাগত জানাচ্ছি বিজনেস আওয়ারে। ধন্যবাদ। যে আপনার কাছ থেকে জানতে চাই যে আসলে আমরা বিভিন্ন জায়গা থেকে নানান ধরনের কথাবার্তা শুনতে পাচ্ছি যে আসলে এই শুল্ক এর মধ্যে যেহেতু ট্রাম্পের আসলে এক ধরনের কড়া বার্তাই তিনি দিয়েছেন যে এটি তিনি আসলে কার্যকর করবেনই, এটির পরিবর্তন হওয়ার সম্ভাবনা কম,
বা পরিবর্তন হবে না, সময় বাড়ানো হবে না। কিন্তু ট্রাম্পের বিষয় আসলে আনপ্রেডিক্টেবল একজন মানুষ, যেহেতু সে যে কোনো কিছু হয়তো ঘটতে পারে। কিন্তু বাংলাদেশের যে আলোচনার জায়গাতে, আলোচনার টেবিলে বাংলাদেশকে আসলে শক্তিশালী ভূমিকা রাখতে পারেনি, নাকি আসলে তাদের দক্ষতার অভাব? আসলে কোন জিনিসটা আপনার কাছে মনে হচ্ছে? দেখুন, বেসিক্যালি ট্রাম্পের কথা যদি বলি, আমেরিকা যেভাবে এই জিনিসটাকে এপ্রিল থেকে ডিল করছে, আসলে কোনো কিছুকে তো কংক্রিট আমরা বলতে পারছি না, কারণ এখন পর্যন্ত কোনো কিছুতেই কিন্তু স্টেবিলিটি ছিল না। আমরা যদি এভাবে বলি, প্রথমে যে শুল্ক আরোপ করা হলো, তারপরে সেটা চেঞ্জ করা, তারপরে সেটাকে আবার স্থগিত করা, তারপরে এই আবার এখন এই যে আমাদের জন্য, বাংলাদেশের জন্য 2% কমানো থেকে শুরু করে বিভিন্ন সময় কিন্তু আমরা দেখছি তারা বিভিন্নভাবে এটা হ্যান্ডেল করছে। সো এখানে আমরা প্রেডিক্ট আসলে কোনো কিছুই করতে পারছি না। আর আপনি যদি দেখেন যে আমাদেরকে যে শুল্কটা আরোপ করা হয়েছিল, এখন সেটা আসলে শুধুমাত্র যে বাণিজ্যিক যেই আপনার গ্যাপ, ওদের সাথে যে ট্রেড গ্যাপ, সেটার উপরে বেস করে করেছে, ব্যাপারটা কিন্তু আসলে তা না। তারা কিন্তু বলেছিল যে যে পরিমাণে গুডস আমরা তাদের থেকে নেই বা তারা আমাদের থেকে নেয়, সেটার একটি গ্যাপ। সেই সাথে আপনার নন মনিটারি কিছু ইস্যুস আছে, যেগুলো হচ্ছে বাণিজ্যিক বাধাগুলো বাংলাদেশে তারা বাণিজ্য করতে গেলে পায়। গত মার্চ মাসে, ফেব্রুয়ারি এন্ডে কিন্তু ওরা ইউএসটিআর একটা প্রতিবেদন প্রকাশ করে যে সমগ্র বিশ্বে ওরা আপনার বাণিজ্য করতে গেলে কার সাথে ওদের কিরকম দূরত্ব হয়, কেন হয়। তো আমরা কিন্তু আসলে হয়তো হঠাৎ করে ব্যাপারগুলো সবার জনসমক্ষে এসে ট্যারিফ ইস্যুর কারণে চোখে পড়েছে, কিন্তু ওরা কিন্তু ধারাবাহিকভাবেই এগুলো নিয়ে কাজ করছিল। এবং যখন আপনি যদি ওই বাণিজ্যিক বাধাগুলোকে দেখেন, তার মধ্যে আসলেই কিন্তু বেশ কিছু জিনিস আছে যেটা আমাদের দেশে আমরাও মনে করি ডেভেলপ করা উচিত, ইনফ্রাস্ট্রাকচার গুলো। এবং সেগুলো ডেভেলপ করা ছাড়া শুধু ইউএসএ কেন, আপনি ভবিষ্যতে গ্রাজুয়েশনের পরে আপনি অন্য কোনো উন্নত দেশের সাথে করতে গেলেও কিন্তু এগুলোর বিকল্প নাই, যে জিনিসগুলো আসলে আমাদের ডেভেলপ করা উচিত। তো দেন আপনার এপ্রিলে যখন এটা ঘোষণা হলো, দেন হঠাৎ করে আবার আমাদের মধ্যে একটা রকম শঙ্কা তৈরি হলো। আস্তে আস্তে করে এটাকে তারা একটা স্থগিতাদেশে নিয়ে গেল। এই স্থগিতাদেশের পরে আহ, ভিয়েতনাম সহ আরো কয়েকটি দেশ দেখা গেল যে সাথে সাথে তারা ডিউটি ফ্রির যে ঘোষণা ইউএস এর পণ্য দেওয়ার, সেটা তারা তাদের পদক্ষেপগুলো নেওয়া শুরু করলো। তার মধ্যে একটা ছিল ইউএস এর পণ্যগুলোকে তারা শুল্ক মুক্ত দিবে, অধিকার দেবে। দেন হচ্ছে তারা ইমিডিয়েটলি কথা ডায়ালগ করার জন্য প্রস্তাব দিল। এরকম আরো বেশ কয়েকটি দেশ ছিল। আর যদি আপনি আরেকটু ব্যাকে যান, যে ভারত কিন্তু তারও আগে থেকে আপনার তাদের দেশে কমিউনিকেশন যাওয়া আসা রাষ্ট্রীয় পর্যায়ে শুরু করেছে। তো এই জায়গাটায় আমরা আমার মনে হয় যে আমরা সামহাও আমরা এখানে গুছায় উঠতে পারিনি। তবে যদি আমরা তখন থেকে শুরু করতাম, কিছু করতাম, আদৌ রেজাল্ট কি পজিটিভ হতো কিনা বা কি কতটুকু পজিটিভ হতো, সেগুলো কিন্তু আসলে দেখার ব্যাপার আছে। বিকজ আসলেই তো আহ, মানে এই ভদ্রলোকের ব্যাপারে খুব বেশি কিছু প্রেডিক্ট করা যাচ্ছে না। দেন আপনার এখন যেই ট্যারিফটা আমাদের উপরে 3 মাস পরে এখন দেওয়া হলো এবং বলা হলো অগস্টের 1 তারিখ থেকে কার্যকর হবে, যেহেতু তারা অফিসিয়ালি বলেছে, তাহলে আমাদেরকে কিন্তু সেটাই ধরে নিতে হবে। এর মধ্যে আপনি যদি দেখেন, ভিয়েতনামের যেই আমাদের ক্লোজ কম্পিটিটর হচ্ছে ওইখানে অ্যাপারেলের ক্ষেত্রে ভিয়েতনামে ওরা 20% ট্যারিফ কিন্তু তাদের সাথে নেগোসিয়েশনের মাধ্যমে, আলোচনার মাধ্যমে, যেহেতু ধারাবাহিক একটা ছিল, করে এনেছে। আহ, ব্যাপারটা হচ্ছে ভিয়েতনামের 124 মিলিয়ন ট্রেড গ্যাপ ওদের সাথে আছে, তারপরও করতে পেরেছে, আমরা কেন পারিনি বা আমাদের হয়নি। আমাদের অনেকেরই কিন্তু কোশ্চেনটা আছে, আমারও আছে। বাট এটা হচ্ছে একটা পার্ট মুদ্রার। আর একটা পার্ট হচ্ছে, যদি আপনি বাণিজ্যিক বাধাগুলো দেখেন, ভিয়েতনামের কিন্তু আমাদের মতো অবস্থা না। আমাদের এই জায়গায় কিন্তু আমরা দুর্বল। সো ভিয়েতনামের সাথে কিন্তু এই জায়গাটা ডেভেলপ করাটা তাদের জন্য ইজি। সো এটাও কিন্তু একটা রিজন যে ভিয়েতনামের সাথে আমার ধারণা তারা কেন করতে পেরেছে। সুতরাং এখন আসলে আলোচনার মাধ্যমে সবই সম্ভব। আমাদের যেহেতু ট্রেড গ্যাপটা বেশি না, আমাদের যেহেতু ওদের কাছে আমাদের যে গুডস আমরা যা আমেরিকাতে পাঠাইয়া থাকি, করে থাকি, সেটা কিন্তু বিকল্প বাজার সবার কাছে খুব একটা আছে তাও কিন্তু না। এই জিনিসগুলো ওদেরকে অনুধাবন করাতে হবে।
স্ট্রংলি ব্যবসাও তো করতে হবে ওদের সাথে আমাদের সাথে, সুতরাং তাদেরকে ম্যানেজ করতে হবে এবং তাদের যে পণ্যগুলো বাংলাদেশে তারা চায় সেগুলো যদি আমাদেরকে আর্থিকভাবে ক্ষতি না করে এবং যদি আমাদের অবশ্য আমাদের নিজেদেরও ভালো হয়, আমরা কেন সেগুলো নিয়ে কাজ করব না? আমাদের ব্যবসার কারণে যেখানে ভালো হয় আমরা সেখানেই করব। শেষে এই ব্যাপারে আমি একটা মন্তব্য করতে চাই, সেটা হচ্ছে দেখেন আমি যতটুকু আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্সে দেখেছি যে প্রেসিডেন্ট সাহেব, ইউএসএর প্রেসিডেন্ট সাহেব কিন্তু পুরো একজন ব্যবসায়ী আপাতত দৃষ্টিতে দেখা যায়। তো তার কাছে আমার কাছে মনে হয় যে দিনের শেষে ব্যবসাটা ম্যাটার করে, যে মানে সে বা তার দেশ কি লাভবান হয়েছে, সেখানে ডেডলাইন আর কোনো কিছুই খুব একটা ম্যাটার করছে বলে আমার কাছে পার্সোনালি মনে হচ্ছে না। যতই ডেডলাইন দেখ না কেন, আপনি যদি তাকে ম্যানেজ করতে পারেন যে দিস ইজ সামথিং ইউ গোনা গিভ হিম অর ইউএসএ, যেখানে তারা বা তার দেশ বেনিফিশিয়াল হবে, এবং আপনি পজিটিভ মাইন্ডসেট মেন্টালিটি অবশ্যই থাকতে হবে যে হ্যাঁ আমাদের এই সমস্যা আছে, আমরা এগুলো জি, তার মানে আসলে ওভারকাম করছি। আলোচনা করে আসলে আমার তাকে মনে হয় যে যদি শক্তভাবে আমরা আলোচনা টেবিলে ম্যানেজ করতে পারি বা সমস্ত স্টেক হোল্ডারদেরকে নিয়ে, না করার তো নাই, ওরা তো আসলে ব্যবসায় করতে চায় বা ব্যবসায় করতে যাচ্ছে। সুতরাং আপনি যদি তার মানে আসলে ডোনাল্ড ট্রাম্পকে যদি আমরা বোঝাতে সক্ষম হই যে তুমি আমাদের সাথে ব্যবসা ট্যারিফ কমালে তোমারই লাভ হবে, এই লাভটা তাকে বোঝাতে হবে। আমি একটু আমি একটু জানতে চাই যে এই যে এখন যে ট্যারিফটা দেওয়া আছে 35% এবং আগের 15% যোগ করে প্রায় 50% শুল্ক দিয়ে এখন আমাদের যদি সেখানে পণ্য পাঠাতে হয়, সেক্ষেত্রে আমরা কতটা মানে সক্ষমতার জায়গাতে কতটা চ্যালেঞ্জিং মুখে পড়বো? কারণ অনেকেই অনেক ধরনের কথা বলছেন, কেউ বলছেন হয়তো 50% আমাদের রপ্তানি কমবে, কেউ বলছে 20-25% কমবে। আপনি তো আসলে ব্যাপক গবেষণা করেন তৈরি পোশাক নিয়ে এবং বৈদেশিক বাণিজ্য নিয়ে, আপনার অ্যানালাইসিস কি বলে? দেখেন এরকম কোন একটা সংখ্যা বলাটা এখন আসলে আমি জানি না কতটুকু এরকম বলাটা ঠিক হবে, কারণ এখনো এই প্রভাবটা আসলে অনেক কিছুর উপরে ডিপেন্ড করছে, মানে শুধুমাত্র আমাদের সাথে তো না। আমার কম্পিটিটররা কেমন ডিউটি পাচ্ছে, আদৌ 1 তারিখ থেকে কতটুকু বাস্তবায়ন হচ্ছে, কার উপরে কতটুকু হচ্ছে। প্রথম কথা, আপনি যদি হিস্টোরিক্যালি দেখেন ইউএস এর লাস্ট 10 বছরের একটি ডাটা আমি অ্যানালিসিস করেছি রিসেন্টলি, সেটা যদি দেখি যে মানে মানে আসলে আনপ্রেডিক্টেবল একটা মার্কেট বা একটা আনপ্রেডিক্টেবল কান্ট্রি। গত 10 বছর আগে ওদের যে পরিমাণে গুডস ইম্পোর্ট করা হতো, সেই থেকে আজকে 10 বছর পরে কিন্তু দেখা যাচ্ছে যে ওরা আরো $3-4 বিলিয়ন কম ইম্পোর্ট করছে, যেখানে সমগ্র বিশ্বে ইউরোপ থেকে শুরু করে সব জায়গায় কিন্তু বেড়েছে। ওদের প্রায় 6-7% নেগেটিভ গ্রোথ আছে এখানে। কোভিডের পরে যে এটা রিমার্কেবলি প্রায় আপনার 22-23%-এর একটা অ্যামাউন্ট এটা নেমেছিল, সেটা থেকে আবার এখন উঠে এভারেজে 6.5%-এ এই তখন থেকে 15 থেকে আজকে ডিফারেন্স হচ্ছে 6.5%-এ ঠেকেছে। বাংলাদেশ কিন্তু এই সময় অন্য দেশগুলোর মধ্যে অন্য অনেকের থেকে কিন্তু বেটার করেছে। আচ্ছা, এখন আপনি যদি মনে করেন ইন্ডিয়া, চায়না, ভিয়েতনাম হচ্ছে আমাদের ক্লোজ কম্পিটিটর, সো ইন্ডিয়াকে ফাইনালি তাহলে কত ট্যারিফ কি হচ্ছে? চায়না যদি বলি যে চায়না তো ডেফিনেটলি ট্যারিফ অনেক বেশি। চায়নার ব্যবসা কিন্তু অনেক আগে থেকেই, আপনি 18 থেকে প্রথম 17-18 থেকে কিন্তু যখন এই সরকার এসেছিল তখন থেকে কিন্তু চায়নার সাথে এই জায়গাটা একটা বড় ধরনের গ্যাপ সৃষ্টি হয়েছে। ওই গ্যাপ থেকে কিন্তু একটা ব্যবসা বাংলাদেশ পাওয়া শুরু করেছিল এবং সেই ক্ষেত্রে কিন্তু লাস্ট 6-7 বছরে বাংলাদেশের কিন্তু একটা ভালো গ্রোথ হয়েছে। একই সাথে এখন যদি আপনি দেখেন যে ডেফিনেটলি চায়নার এখানে খুব বেশি ভালো করার আমি কোনো সুযোগ খুব বেশি দেখি না, বিকজ ওদের আরো ট্যারিফ বেড়েছে, তার মানে এবং ওরাও কিন্তু আর এই ব্যবসায়ী বা এই প্রোডাক্ট সেগমেন্টের সাথে কাজ করার ব্যাপারে খুব বেশি আগ্রহী না। সুতরাং চায়নার ব্যবসাটা কম বেশি বাংলাদেশ ইন্ডিয়াতে শেয়ার করতেই হবে এবং করবেই, এটা একটা আশার জিনিস। এবং চায়নার ব্যবসাটা শুধু কিন্তু ছোট ব্যবসা না, ইটস হিউজ। আপনি চায়নার ব্যবসা নিলেই কিন্তু আসলে, বা যদি নিতে পারেন বা যদি আমাদের সেই সক্ষমতা থাকে, এখন আর একটা কথা, আমরা কি সক্ষম কিনা সেই ব্যবসাটা নেওয়ার মতো, আমাদের ক্যাপাসিটি আছে কিনা, বা যদি আসে আমাদের দিকে সেই সুযোগটা আসার চান্সেসটা বেশি। এটা ভারতেও যাবে, ভারতও এই সুযোগটা নিতে পারবে। এখন আসেন যে ভারতও যদি শুল্ক বর্তমানে তারা আমাদের থেকে কম পাচ্ছে, ভিয়েতনামও কম পাচ্ছে। এখন ভিয়েতনাম আসলে যেই প্রোডাক্ট ক্যাটাগরি করে সেগুলো সিনথেটিক প্রোডাক্ট বেশি করে এবং দামি প্রোডাক্টগুলো বেশি করে থাকে, যেগুলো কিন্তু খুব বেশি আমরা করতে পারি না এবং করিও না এখনো, বাট আমরা করতে চাই। এবং আমরা চাই যে আপনার
সেদিকে যেতে, কারণ আমাদের যদি $100 বিলিয়ন টার্গেট করি বা এই করি সক্ষমতা প্রমাণ করতে চাই, তাহলে এগুলো করা ছাড়া আসলে আমরা ডেভেলপ করতে পারবো না। দেন তার মানে ভিয়েতনাম চায়নার অর্ডার নিয়ে যদি করতে পারে বা করে, বা ওরা ওরা বৃহৎ শিল্পে যেতে চায়, ওরা দামি শিল্পে যেতে চায়, ওদের ওয়ার্কারের মজুরি বেশি, সব মিলাইয়া ভিয়েতনামেরও কিন্তু একটা ক্যাপাসিটির লেভেল আছে, সে তার বাইরে ও কিন্তু যেতে পারবে না। পারবে না, দেন right. আসে ভারতের কথা। এখন ভারতের টোটাল ভারত গতবার এক্সপোর্ট করেছে হচ্ছে 16 বিলিয়ন সামথিং মাত্র, যেখানে আমরা করছি হচ্ছে প্রায় 40 বিলিয়ন। ভারতও কি রাতারাতি একদম সবকিছু ডেভেলপ করে ফেলতে পারবে ক্যাপাসিটি? আমার তো মনে হয় না যে একদম রাতারাতি তারা আমাদের সবকিছু নিয়ে নিতে পারবে বা করতে পারবে। এবং ভারতও যদি আপনার চায়নার ব্যবসা নিতে হয়, তাহলে অবভিয়াসলি ও দামি ব্যবসা, ভালো ব্যবসাটাই নিতে চাবে। সেই ক্ষেত্রে আসলে আমরা যেহেতু কটন প্রোডাক্টটা বেশি করি বা কম বা মিডিয়াম মূল্যের প্রোডাক্টটা বেশি করি, লং টার্মে চিন্তা করলে আমার মনে হয় যে আমরা খুব বেশি যে অস্বস্তিতে পড়ে যাব সেটা না, তবে সাময়িকভাবে আমাদের ডেফিনেটলি একটা বাধা তো আসবেই। কারণ আপনি দেখেন আলটিমেটলি যদি ট্যারিফ কম বেশি সবারই বাড়ে, তাইলে এটা তো আসলে শেষ প্রোডাক্টে যে আঘাত হানছে, তার মানে ভোক্তা যে মার্কেট থেকে কিনছে তার উপরে যে পড়ছে। সুতরাং সে তখন কিন্তু 5টি প্রোডাক্টের জায়গায় 3টি প্রোডাক্ট কিনবে, যতক্ষণ না পর্যন্ত এই প্রাইসটা সেটেল ডাউন হবে, অর্থনীতিটা আবার সেটেল ডাউন হবে। একটা অর্থনীতিতে কিন্তু একটা চাপ আমেরিকাতে পড়বে এই ট্যারিফের কারণে। সো অবভিয়াসলি তার মানে টোটাল সেলসটা কমবে, টোটাল সেলস কমা মানে টোটাল অর্ডারটা কমা, এবং সেটারই কিন্তু একটা ধারাবাহিকভাবে আঘাত কিন্তু কম বেশি সবাইকেই পেতে হবে। এখন ওই আঘাতটা কে কতটুকু নিতে পারবে, কতটুকু ম্যানেজ করতে পারবে। তবে হ্যাভিং সেড দ্যাট, বাংলাদেশের যে ক্যাপাসিটি বেস, যে সুনাম বা যেই আমরা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করেছি এত বছরে, যে ব্যাকগ্রাউন্ড আমরা লিঙ্কেজ ডেভেলপ করেছি ইউএস এর সাথে, যে ধরনের বায়ারদের সাথে বা আমাদের যে ডিপেন্ডেন্সি বা যে ধরনের রিলেশনশিপ আমরা ডেভেলপ করেছি, তাতে রাতারাতি আমাদের এখান থেকে সব বন্ধ করে চলে যাবে বলে এগুলো কিন্তু আমার ব্যক্তিগত মতামত, আমি মনে করি না। আরেকটা ব্যাপার আছে যে ব্রিক্স এর উপরেও কিন্তু ওনারা একটা এক্সট্রা 10% সম্ভবত ট্যারিফের কথা বলেছে। যদি সেটা হয়ে থাকে, ভারতের সাথে যাই হোক না কেন তার উপরে কিন্তু এটা যোগ হবে। সুতরাং সেক্ষেত্রে ভারত আমাদের লেভেলে চলে আসবে বা আসার কথা হিসেবে, অথবা আমরা যদি আবার কমাতে পারি, আমরাও তো তাহলে কমে যাচ্ছি। সো আসলে এগুলো অনেক মারপ্যাচের ব্যাপার আছে, এবং আরো একটু আমার মনে অপেক্ষা করার ব্যাপার আছে ফাইনালি কি হয় সেটা বোঝার জন্য। তবে আমি আমাদেরকে লং টার্মে আমি অপটিমিস্টিক যে আমাদের যে সক্ষমতা আছে এখানে সবচেয়ে বেশি জরুরি এগুলো থেকেও আমি অ্যাজ এ ব্যবসায়ী মনে করি যে আমাদের যে বাণিজ্যিক বাধাগুলোর কথা বলা হয়েছে সেগুলো নিয়ে কাজ করা। বিকজ আপনি ইউএস এর কথা বাদ দেন, এটা ভেরি ইম্পর্টেন্ট এই কথাটা, যে ইউএস এর কথা বাদ দেন, আপনাকে তো ব্যবসা করতে হবে ইউরোপের সাথে বলেন অন্য সব দেশের সাথে। সুতরাং আপনি যদি ইনফ্রাস্ট্রাকচারগত ভাবে কাস্টম পোর্ট আপনি লিড টাইম না কমাতে পারেন, ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ডেভেলপ না করতে পারেন, আপনার যদি জ্বালানি সরবরাহটা নিশ্চিত করতে না পারেন, এই জায়গাগুলো আপনি যদি শক্ত করতে পারেন, যত বাধা আসবে না কেন আপনি কিন্তু কম বেশি ফেস করতে পারবেন। বরঞ্চ এগুলো নিয়ে কাজ করলে আমরা হয়তো লং টার্মে গেইন করতে পারবো, এবং আমরা যে কোনো পরিবেশ পরিস্থিতি মোকাবেলার জন্য চেষ্টা করতে পারবো। যা আমরা কিন্তু চাইল্ড লেবার এলিমিনেশন থেকে শুরু করে কোটা চলে যাওয়া থেকে শুরু করে জিএসপি চলে যাওয়া থেকে শুরু করে কোভিডের আঘাত সবই তো এসেছে, কোনো না কোনো ভাবে সবই কিন্তু ম্যানেজ হয়েছে। যে মানে এই আপনি যেটি বলছিলেন যে ঠিক আছে, আমরা হয়তো এই যাত্রায় হয়তো এটি আমাদের উপর দীর্ঘমেয়াদে খুব বেশি প্রভাব পড়বে না, কিন্তু আসলে বৈশ্বিক বাণিজ্য যেভাবে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জের মুখে পড়ছি, বিভিন্ন সময়ে নানান ধরনের সমস্যা হচ্ছে, অঞ্চলভিত্তিক সমস্যা হচ্ছে, যুদ্ধের ব্যাপার আছে, জ্বালানি তেলের দাম বাড়ছে, সব কিছু মিলিয়ে বাংলাদেশের আসলে সামনের দিনে রপ্তানিতে সাস্টেইন করতে গেলে কোন ধরনের একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনার জায়গাটাতে আসলে কি কি কাজ করা উচিত? সামনের দিনে আমরা আসলে রপ্তানি যদি আরও বাড়াতে চাই, এখন 55 বিলিয়ন ডলার করছি, সেটিকে 100 বিলিয়নে যদি আমরা আগামী 3-4 বছরের মধ্যে নিতে চাই, আমাদের আসলে কি কি জায়গায় সংস্কারগুলো আনা দরকার? দেখেন আমাদের সমস্যা হবে না আমি কিন্তু এই কথাটা বলিনি, আমি বলছি যে বড় ধরনের হয়তো ক্ষেত্র বিশেষে ডিফার করবে, এটা দেখার ব্যাপার আছে কোন দিকে টার্ন নেয়। আর সেই সাথে যেই কোম্পানিগুলো ইউএস এর প্রোডাক্ট এক্সক্লুসিভলি করে বা বেশি করে, অবশ্যই তাদের তো একটা ইনিশিয়াল ধাক্কা আসবেই। আমি কিন্তু ভাবছি ইনিশিয়াল একটা ধাক্কা আসবে, যেটা হয়তো লং টার্মে কোনো না কোনোভাবে আবার সেটেল হয়ে যাবে। বিকজ সেটেল হয়ে গেলে বাংলাদেশের যে পরিমাণে ইনফ্রাস্ট্রাকচার এবং আমরা সবকিছু ডেভেলপ করেছি, তাতে হয়তো আমরা কোনো না কোনোভাবে আবার আগে যেতে পারবো, আস্তে আস্তে করে
যদি আমরা এই সাপোর্টগুলো যেগুলো আমি আপনাকে বলেছি, আমাদের ব্যাকওয়ার্ড লিঙ্কে যদি আমরা ভালো ডেভেলপ করতে পারি, আমরা যদি আপনার ব্যাংকিং খাতটাকে আমরা যদি মসৃণ করে আনতে পারি, আমরা যদি জ্বালানি নিরবিচ্ছিন্নতা এবং নির্ভরতা আই মিন এই জায়গায় ডেভেলপ করতে পারি। দেখেন, জ্বালানি কষ্ট তো একটা ফ্যাক্টর আমাদের। আমি শুধু জ্বালানি নিরবিচ্ছিন্নভাবে পাইলেও হবে না, আমরা জ্বালানিকে আমরা যাতে সঠিক দামে জ্বালানি পাই, কারণ আপনি প্রোডাক্ট কি দামে অফার করছেন দিনের শেষে কিন্তু সেটা ম্যাটার করে। সুতরাং আপনি একটা প্রোডাক্টের দামের ক্ষেত্রে কি কি ফ্যাক্টরগুলো কাজ করে সেগুলো আমাদেরকে বাংলাদেশে কাজ করতে হবে, কাজ করে সেইগুলো যাতে করে আমরা কম মূল্যে, আমরা কম্পিটিটিভ মূল্যে, আমি বলবো নট কম মূল্যে, আমরা অফার করতে পারি। সেই জায়গায় আমাদের ডেফিনেটলি আমাদেরকে দেখতে হবে। একই সাথে আপনার একক দেশ হিসেবে ইউএসএ যে এই এত বড় একটা মার্কেট আমাদেরকে যেভাবে দখল করে আছে, সেটা যেরকম ভালো একদিকে, সেটা আরেকদিকে কিন্তু নেগেটিভ সাইড আমি মনে করি যে 8 বিলিয়ন মতো 7 বিলিয়ন মতো আমরা এখানে এক্সপোর্ট করি 40 বিলিয়নের মধ্যে। তো ওয়ার্ল্ড মার্কেট হচ্ছে প্রায় 550 বিলিয়নের মতো গত বছর WTO ডেটা যদি আমরা দেখি। তো তার মানে কিন্তু আপনার অনেক বড় মার্কেট আরো আনট্যাপড অন্য জায়গায় আছে। আমি বলছি না ইউএসএ মার্কেটে কাজ করার দরকার নেই, লাগবে না, এটা তো আমার আছেই ডেভেলপ করা, এটাকে আমি ধরে রাখি, অ্যাটলিস্ট আস্তে আস্তে আগাতে চেষ্টা করব। বাট একই সাথে অন্য মার্কেট গুলোতে আমাদের যেতে হবে, যাতে করে কখনো যদি একক দেশে কখনো কোনো সমস্যা আসে সেটা যাতে আমরা অ্যাটলিস্ট এরকম মানে এই ধরনের আমরা অস্থির না হয়ে যাই। এবং আমাদের পণ্যের বৈচিত্র্যকরণ আনতে হবে। শুধু এই কম দামি এবং মিডিয়াম দামি পোশাকে থাকলে চলবে না, তাহলে কিন্তু আপনি 100 বিলিয়ন 150 বিলিয়ন এই সমস্ত গল্প করে আসলে আমরা গল্পই করতে থাকবো, আমরা কিন্তু ওগুলো ধরতে পারবো না। সুতরাং আপনাকে প্রোডাক্টের বৈচিত্র্যকরণও আপনাকে এই সাথে সাথে করতে হবে। অনেক ধন্যবাদ জনাব মহিউদ্দিন রুবেল, আপনি আমাদেরকে বিশ্লেষণ ধর্মী আলোচনার জন্য। আপনার সাথে নিশ্চয়ই পরবর্তীতে আবারও কথা হবে। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা ট্রাম্পের শুল্ক নীতি আমরা আলোচনা করছিলাম বাংলাদেশের পোশাক খাতের উদ্যোক্তা এবং বিজিএমএ সহায়ক পরিচালক মহিউদ্দিন রুবেলের সাথে। আমাদের কাছে আরও সংবাদ আছে এ বিষয়ে। ডোনাল্ড ট্রাম্পের শুল্ক হার মোকাবেলায় বাংলাদেশের প্রস্তুতির ঘাটতি ছিল বলে মনে করেন বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের সাবেক মুখ্য অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশে তাদের পণ্য প্রবেশের ক্ষেত্রে যে উদ্বেগ প্রকাশ করেছিল তা সঠিকভাবে চিহ্নিত করতে পারেনি বাংলাদেশ। এপ্রিলের 2 তারিখে যখন এই লিবারেশন ডে, তথাকথিত লিবারেশন ডে ট্যারিফ ঘোষণা করা হয়েছিল, তখন তারা একটা রিপোর্টও প্রকাশ করেছিল যেখানে বাংলাদেশের উপরও একটা চ্যাপ্টার আছে, এবং সেই চ্যাপ্টারে বাংলাদেশের প্রবেশের ক্ষেত্রে কি কি সমস্যার সম্মুখীন হতে হয় যুক্তরাষ্ট্রের দৃষ্টিতে সেগুলো উল্লেখ করা আছে। ট্যারিফ, নন ট্যারিফ, পাবলিক প্রকিউরমেন্ট, ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট, এক্সপোর্ট সাবসিডি, করাপশন, এই জাতীয় বিভিন্ন বিষয় সেখানে উল্লেখ করা আছে। তা আমার মনে হয় আমাদের দিক থেকে কিছুটা প্রস্তুতির ঘাটতি ছিল। আমরা যে সমস্ত প্রস্তাব নিয়ে গিয়েছি এগুলো ওই রিপোর্টের সাথে কতটা সঙ্গতিপূর্ণ, মানে তারা যে উদ্বেগগুলি প্রকাশ করেছে সেগুলিকে যদি আপনি অ্যাড্রেস না করেন তাহলে তো নেগোসিয়েশনে খুব একটা ফলাফল আসে না। আমরা বলেছি আমরা তোমাদের থেকে গম কিনবো, আমরা জাহাজ কিনবো, আমরা অস্ত্র কিনবো, আমরা তুলা কিনবো, 100টা পণ্যে আমদানি শুল্ক শূন্যে নামায় আসবো। তো এগুলো তো বিচ্ছিন্ন প্রস্তাব। একটা হোলিস্টিক অ্যাপ্রোচ যেটা ওই রিপোর্টের ভিত্তিতে হতে পারত। সময় হলো বিরতির, ফিরছি একটু পর, সাথেই থাকবেন। স্বাগত আরেকবার, দেখছেন বিজনেস আওয়ার। এবারে শেয়ার বাজার খবর। গতকাল বুধবার 690 কোটি টাকার লেনদেন করেছে ঢাকার পুঁজিবাজার, যা গত 8 মাসের মধ্যে সর্বোচ্চ। সপ্তাহের তৃতীয় কার্যদিবস শেষে ডিএসসির সবকটি সূচকের মান বেড়েছে। প্রধান মূল্য সূচক ডিএসসি এক্স 53 পয়েন্ট বেড়ে অবস্থান নেয় 5035 পয়েন্টে। সূচকের সঙ্গে এদিন ডিএসসিতে লেনদেন 89 কোটি টাকা বেড়েছে। এছাড়া হাতবদল হওয়া শেয়ার এবং মিউচুয়াল ফান্ড ইউনিটের মধ্যে দাম বেড়েছে 273টির, কমেছে 78টির এবং অপরিবর্তিত ছিল 46টি কোম্পানির শেয়ার দর। অন্যদিকে দেশের অপর পুঁজিবাজার সিএসসিতেও সার্বিক সূচক 129 পয়েন্ট বেড়েছে।
দর্শক, পুঁজিবাজার নিয়ে বিশ্লেষণ শুনবো, তার আগে আমরা এই মুহূর্তে লেনদেন পরিস্থিতি জানতে চাই। আমরা যদি দেখি যে গত দুদিনের মতো আজকেও আসলে ইতিবাচক ধারায় লেনদেন চলছে। ডিএসইএক্স ইন্ডেক্স 25 পয়েন্ট বেড়েছে, অবস্থান করছে 5060 পয়েন্টে। ডিএসই সরিয়া ইন্ডেক্স এবং ডিএস30 কিছুটা বেড়েছে। লেনদেনের পরিমাণ এখন পর্যন্ত প্রায় 500 কোটি টাকা কাছাকাছি, 497 কোটি টাকা লেনদেন হয়েছে। অংশ নেওয়া কোম্পানি এবং শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের মধ্যে 190টির দাম বেড়েছে, কমেছে 132টির, অপরিবর্তিত আছে 71টির। দর্শক, বিশ্লেষণ শুনতে চাই। আমাদের সাথে যুক্ত হয়েছেন ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট সাইফুল ইসলাম। জনাব সাইফুল ইসলাম, স্বাগত জানাচ্ছি আমাদের বিজনেস আওয়ারে। আপনার কাছ থেকে জানতে চাই যে দীর্ঘদিনের একটি মন্দাভাব পুঁজিবাজারে, সেই মন্দাভাব কাটিয়ে আমরা এই চলতি সপ্তাহে কিছুটা চাঙ্গা লক্ষ্য করছি এবং লেনদেনের পরিমাণ বেড়েছে, সূচকের ঊর্ধ্বগতি আছে। এটি কি কিসের বার্তা বলে মনে হচ্ছে আপনার কাছে? ধন্যবাদ। আমরা অনেকদিন ধরেই লক্ষ্য করেছি যে আপনার এই যে ভলিউমটা বাড়ানো এবং ইন্ডেক্সটা বাড়ানো, এটা গ্র্যাজুয়ালি হচ্ছে এবং এটার কয়েকটা পজিটিভ ইন্ডিকেশন ছিল। একটা হচ্ছে যে আপনারা জানেন যে আমাদের প্রধান সমস্যা যে কয়েকটা ছিল, এর মধ্যে একটা ছিল ইন্টারেস্ট রেট, ভেরি হাই ইন্টারেস্ট রেট। আমরা এখন দেখতে পাচ্ছি যে ইন্টারেস্ট রেটটা হ্যাজ স্টার্টেড কামিং ডাউন। এটা হচ্ছে প্রথম ইন্ডিকেটর। দ্য সেকেন্ড ওয়ান ওয়াজ দ্যাট আমাদের একটা কনফিউশন ছিল ইলেকশন নিয়ে। ইলেকশন কবে হবে বা আদৌ কোনো মানে ইমিডিয়েটলি হচ্ছে কিনা সেটা নিয়ে কনফিউশন ছিল, যেটা আমরা দেখেছি যে ঈদের আগে দ্যাট হ্যাজ বিন ক্লিয়ার্ড এবং তারপরে গত কয়েকদিন ধরে ইট হ্যাজ বিন রিপিটেডলি সেড যে ইলেকশনের মোটামুটি একটা রোডম্যাপ দেওয়া হয়েছে, উইচ উইল বি সামটাইমস ইন ফেব্রুয়ারি টু এপ্রিল নেক্সট ইয়ার। তো এই যে আপনার কনফিউশনগুলি যেগুলি ছিল, যেগুলি পুঁজিবাজারের জন্য অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করে, সেগুলির থেকে মোটামুটিভাবে আমরা বেরিয়ে আসছি। এখন আমরা আশা করছি যে আমরা ধরেন ইন্ডেক্স তো ইজ সামথিং দ্যাট উইল গো আপ অ্যান্ড ডাউন, বাট আমরা হয়তো ইনক্রিজিংলি ভলিউমটা পাবো এবং ভলিউম পাওয়ার মূল কারণই হচ্ছে যে বাজারে বিনিয়োগকারীদের একটা কনফিডেন্স ফিরে আসছে। এটা আমরা যদি ধরে রাখতে পারি, আমরা যদি ইফ ইউ ক্যান এনশিওর দ্য কর্পোরেট গভর্নেন্স, মনিটরিং, সার্ভিলেন্স, তাহলে আমরা আশা করি যে এই যে আপনার ইনক্রিজ ভলিউমটা আমরা হয়তো একটা পর্যায়ে যে 1.5 থেকে 2,000 কোটি টাকা পৌঁছবো বাই দ্য এন্ড অফ দিস ইয়ার ইনশাল্লাহ। জি, এই চাঙ্গা ভাবটা আপনার কাছে কি মনে হয় কতদিন চলতে পারে? নাকি আমরা প্রতিবারই দেখি যে যখন পুঁজিবাজারে বেশ ভালো অবস্থান যায়, হঠাৎ করে আবারও একটি ধস নামে এবং সেটি লম্বা সময় ধরে চলতে থাকে? এবারের পরিস্থিতি কোন দিকে যাচ্ছে বলে মনে হয়? গুড কোশ্চেন, যে আমাদের মার্কেটটা সাস্টেনেবল কিনা। এখন আমরা গত কয়েক বছর ধরে দেখেছি যে আমাদের মার্কেটটা সাস্টেইন করে না when there is a rally in the market, and it is because যে আমরা সবসময় বলে আসছি যে আমাদের নাম্বার অফ গুড স্টকস আর নট হ্যান্ডফুল, রাদার লিমিটেড। এই সাপ্লাই সেটটা আমাদেরকে ইনক্রিজ করতে হবে। আমরা যদি সাপ্লাই সেটটা ইনক্রিজ করতে পারি ইন দ্য নেক্সট ফিউ মান্থস অর বিফোর দ্য ইলেকশন অর রাইট আফটার দ্য ইলেকশন, তাহলে আমরা এই মার্কেটটাকে মোটামুটিভাবে একটা সাস্টেনেবল লং টার্ম গ্রোথে দেখতে পাবো। আমাদের মূল সমস্যাই হচ্ছে যে আপনার লিমিটেড স্টকস, ইনভেস্টেবল স্টকস আমরা যেটা বলি, সো উই শুড ওয়ার্ক অন ইট। এটা হচ্ছে আমাদের বড় প্রায়োরিটি ইন দ্য গোয়িং ফরওয়ার্ড। আমরা বাজেটে দেখেছি যে বেশ কিছু উদ্যোগ ছিল পুঁজিবাজারে এবং যারা তালিকাভুক্ত কোম্পানি তাদের ক্ষেত্রে কর্পোরেট ট্যাক্সেও ছাড় দেওয়া হচ্ছে। এই যে বাজেটের যে বিভিন্ন পদক্ষেপগুলো, তার প্রভাব কি পুঁজিবাজারে দেখছেন? অফকোর্স আপনার আমি সরি যে আমি সে কয়েকটা যেই প্যারামিটার বাজার ভালো হওয়ার জন্য সেটার মধ্যে এটা আমরা মিস করেছি। অফকোর্স ইট ওয়াজ ভেরি মাচ এসেনশিয়াল যে বাজেটে আমরা যে জিনিসগুলি চেয়েছিলাম সেই জিনিসগুলি মোটামুটিভাবে ইনকর্পোরেট করা হয়েছে। নট নেসেসারিলি যে সব ইনকর্পোরেট করা একবারে সম্ভব হবে, বাট দ্য গুড থিং ইজ দ্যাট ইন্ডিকেশন ওয়াজ দ্যাট দি গভর্নমেন্ট ইজ প্রো ক্যাপিটাল মার্কেট, যেটা আমরা অনেকদিন পরে একটা বাজেটে এটা রিফ্লেকশনটা দেখতে পেয়েছি। তো সেটারই আপনার ধারাবাহিকতা, কয়েকটা ধারাবাহিকতার মধ্যে এটাও একটা ছিল। জি, সামনের দিন আসলে কি মানে এই টেকসই করানোর জন্য পুঁজিবাজারকে যে সংস্কার কার্যক্রমগুলো শুরু হয়েছে সেগুলো কি মানে এই সরকার কি আসলে এগুলো করে যেতে পারবে? আপনার কাছে কি মনে হয় বাজারকে টেকসই করার জন্য আসলে সংস্কারগুলো তো আমাদের জন্য অবশ্যই দরকার। সেই জায়গাটাতে সরকারের অগ্রগতি আমরা খুব বেশি না দেখলেও অন্তত কিছু কিছু জায়গায় তো শুরু হয়েছে, সেগুলো কি এই সরকার যে সময়টা আছে এর মধ্যে কি শেষ করতে পারবে?
আমরা আশাবাদী, ধরেন আপনার সরকার তো সংস্কার তো শেষ হবে না, রিফর্ম ইজ এ কন্টিনিউয়াস প্রসেস, যে আসে সেটা এটা ক্যারি করতে হবে। বাট যেটা গুড থিং ইজ দ্যাট দিস গভর্নমেন্ট উইল স্টার্ট দ্য রিফর্মেশন অর রিফর্মিং দ্যাট হোয়াট উই হ্যাভ বিন আস্কিং ফর। এবং সেটা যদি আমরা ধারাবাহিকতা ধরে রাখি, যেমন ধরেন আমি পুঁজিবাজারের কথা বলি, বা যদি আমরা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের কথা বলি, বাংলাদেশ ব্যাংকের কথা বলি, তাহলে একদিনে বা এক মাসের একবারে বসে সংস্কার কোনোদিন শেষ হবে না। সংস্কারটা হচ্ছে মোর অফ এন ইন্টারনাল প্রসেস, যে এখন সেন্ট্রাল ব্যাংক কিভাবে চলবে, এসইসি কিভাবে চলবে, এখন এসইসি যারা চালাবে এবং আমাদেরকে যারা আপনার রেগুলেট করবে, ওনারা একটা কন্টিনিউয়াস বেসিসে রিফর্ম করতে হবে। রিফর্ম ইজ হোয়াট মার্কেট ইজ নিডেড, হোয়াট ইজ নিডেড ফর দ্য মার্কেট ডেভেলপমেন্ট। তো সেটার কোনো ইটস অ্যান এন্ডলেস এফার্ট অ্যান্ড জব। সো আমরা যেটা আশা করবো যে সেটা হচ্ছে যে সংস্কারটা শুরু হয়েছে ইন টার্মস অফ প্রিপেয়ারিং দ্য পেপারস, তারপর হয়তো ইমপ্লিমেন্টেশনটা শুরু হবে সামটাইমস উইদিন দিস ইয়ার, অ্যান্ড দেন উইল হ্যাভ টু কন্টিনিউ ইট। জি, অবশ্যই আমরা আশা করছি। আপনাকে অনেক ধন্যবাদ জনাব সাইফুল ইসলাম আমাদেরকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ, আপনাকে ধন্যবাদ, দর্শক মণ্ডলীর ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দর্শক, এবারে জানাতে চাই মুদ্রা, স্বর্ণ এবং রূপার বাজারের আপডেট। মুদ্রা বিনিময় মূল্য যদি দেখি 123 টাকা মার্কিন ডলার কেনা হচ্ছে, বিক্রি হচ্ছে কেনা হচ্ছে 122 টাকা, বিক্রয় 123 টাকা। ইউরো 133 টাকা কিনে 138 টাকায় বিক্রি করা হচ্ছে। পাউন্ডের কেনা দর 154, বিক্রয় 159। চীনা ইউয়ান কেনা হচ্ছে 15 টাকা 50 পয়সা, বিক্রি 17 টাকা 30 পয়সা। সৌদি রিয়াল 30 টাকা কিনে 32 টাকায় বিক্রি হচ্ছে। ভারতীয় রুপির কেনা দর 1 টাকা 38 পয়সা, বিক্রয় 1 টাকা 45। সোনার দরদাম জানাবো। 22 ক্যারেট সোনার প্রতি ভরির দাম 1,70,000 টাকার কিছু বেশি। 21 ক্যারেটের দাম পড়ছে 1,62,795। 18 ক্যারেট 1,40,000 টাকা প্রায়। সনাতন সোনা বিক্রি হচ্ছে 1,15,392 প্রতি ভরি। রূপার দরদাম জানাবো। 22 ক্যারেট রূপা প্রতি ভরি 2,811 টাকা। 21 ক্যারেটের দাম 2,683। 18 ক্যারেট 2,298 এবং সনাতন রূপা বিক্রি হচ্ছে 1,726 টাকায়। দর্শক, এর সাথে সময় হয়ে গেল বিরতির, ফিরছি একটু পর, সাথেই থাকুন। স্বাগত আরেকবার বিজনেস আওয়ার। এবারে বন্দর বাণিজ্যের খবর জানাবো। চট্টগ্রাম বিমানবন্দরে আবুধাবি থেকে আসা এয়ার এরাবিয়ার ফ্লাইট থেকে যৌথ অভিযানে বিপুল পরিমাণ আমদানি নিষিদ্ধ ক্রিম, সিগারেট এবং মোবাইল ফোন উদ্ধার করেছে এনএসআই, কাস্টমস, এফসেক এবং বিমান বাহিনী টাস্কফোর্স। বুধবার রাতে আবুধাবি থেকে আসা এয়ার এরাবিয়ার ফ্লাইটের যাত্রী মোহাম্মদ রিপন, মোহাম্মদ মফিজুর রহমান এবং তাজুল ইসলাম ইমিগ্রেশন শেষে তাদের ব্যাগেজ নিয়ে গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় বিমানবন্দর এনএসআই টিম, বিমানবন্দর কাস্টমস, এফজেক ও বিমান বাহিনী টাস্কফোর্স 3 জন যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে। এ সময় 2500 পিস আমদানি নিষিদ্ধ ক্রিম, 100 কার্টন মন্ড সিগারেট, 7টি মোবাইল হ্যান্ডসেট, একটি ল্যাপটপ সহ 3 জনকে গ্রেফতার করে। উদ্ধারকৃত মালামালের আনুমানিক বাজার মূল্য 14,90,000 টাকা। দর্শক, এবারে জনপদের শিল্প এবং বাণিজ্যের খবর। বর্ষা মৌসুমে লতিকচু এবং বউ বেগুন চাষ করে লাভবান হচ্ছে নেত্রকোনার কৃষকরা। উঁচু অঞ্চলগুলোতে বছর জুড়েই আবাদ হচ্ছে বিভিন্ন জাতের সবজি, যা স্থানীয় চাহিদা মিটিয়েও রপ্তানি হচ্ছে দেশের বিভিন্ন জেলায়। কৃষকদের আরও আগ্রহী করতে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, বলছে কৃষি বিভাগ। সোহান আহমেদ কাকনের পাঠানো তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। বর্ষা মৌসুমে জেলার হাওর অঞ্চলে পানি থাকলেও নেত্রকোনা সদর, কেন্দুয়া, পূর্বধলা সহ উঁচু এলাকাগুলোতে আবাদ হচ্ছে বিভিন্ন জাতের দেশীয় সবজি। এর মধ্যে সদর উপজেলার মদনপুর ইউনিয়নের নন্দীপুর গ্রামের কৃষক লিটন মিয়া বাড়ির পাশেই উঁচু জমিতে আবাদ করেছেন বউ বেগুন। চলতি বর্ষায় ফলনও হচ্ছে বেশ। এছাড়াও দক্ষিণ বিশিউরা সহ বিভিন্ন গ্রামে অনেকেই বউ বেগুনের পাশাপাশি কচুর আবাদ করেছেন। ফলন ভালো থাকায় দাম ভালো পেয়ে লাভবান চাষিরা। ধানের চেয়ে লাভজনক হওয়ায় জনপ্রিয় হয়ে উঠেছে লতিরাজ কচুর চাষাবাদ। অনেকেই এখন ঝুঁকছেন কচু চাষে। এখন লতি 1800 টাকা মন আছে, আর বেগুন মানে 1800 মতো নিয়ে আছে। আর আমার 10,000 টাকা করলে কমপক্ষে 1 লক্ষ টাকার মতন বেচা কিনা, আর 8 থেকে 9,000 টাকার মতন খরচ হয় একটা মানের মধ্যে।
এদিকে কৃষকদের আরো আগ্রহী করতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়েছে জেলার এই কৃষি কর্মকর্তা। আমরা কৃষি বিভাগের মাধ্যমে আমাদের এই জেলায় বেশ কয়েকটি প্রকল্প আছে যেগুলির মাধ্যমে আমরা মালচিং পেপার ইউজ করে যাতে ওনারা শাকসবজিগুলি আবাদ করেন এই ব্যাপারে তাদেরকে আমরা ট্রেনিং সহ অন্যান্য উপকরণ সহায়তার মাধ্যমে প্রদর্শনী বাস্তবায়ন করে যাচ্ছি। স্থানীয় চাহিদার পাশাপাশি মিটবে দেশের বিভিন্ন জেলার চাহিদা, কৃষিতে সমৃদ্ধ হবে নেত্রকোনা, এমনটাই প্রত্যাশা সবার। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বিশ্ব বাণিজ্যের খবর জানাবো এবার। এবার ব্রাজিলের উপর 50% শুল্ক আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক চিঠিতে তিনি অভিযোগ করেন ব্রাজিল মার্কিন প্রযুক্তি কোম্পানির উপর আক্রমণ চালাচ্ছে এবং সাবেক প্রেসিডেন্ট বলসোনারোর বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসা করছে। এই হুমকিকে দায়িত্বজ্ঞানহীন বলে উল্লেখ করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা। শুধু ব্রাজিল নয়, জাপান ও দক্ষিণ কোরিয়া সহ 22টি দেশকে এমন চিঠি পাঠিয়েছেন ট্রাম্প। তার পরিকল্পনা অনুযায়ী এই নতুন শুল্ক আগামী 1 আগস্ট থেকে কার্যকর হবে। এই ছিল বিজনেস আওয়ারের আজকের আয়োজনে সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।